হ্যাঁ, আমি স্যাটেলাইটটা আজকে লঞ্চ করলাম, বাট এর উপকারটা হয়তো বা আপনি আজকে দেখতে পাবেন না। এর উপকারটা যদি আমি আজকে দেখতে না পাই, আমি আপনাকে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারবো, যদি আজকে না পান আগামীকালকে পাবেন, যদি আগামীকালকে না পান আগামী পরশু পাবেন, যদি পরশু না পান পরে বছর পাবেন, কিন্তু একদিন না একদিন সাধারণ জনগণ এর উপকারটা উপভোগ করবে। হ্যালো এভরিওয়ান, আমরা সবাই নিশ্চয়ই ইউরি গ্যাগারিনের নাম শুনেছি, দ্য ফার্স্ট এভার হিউম্যান টু জার্নি ইন্টু দ্য আউটার স্পেস, অ্যান্ড ইট হ্যাপেন্ড ইন 12 এপ্রিল 1961, অর্থাৎ আজ থেকে ঠিক 60 বছর আগে। আর তার স্মরণে মার্স সোসাইটি বাংলাদেশ সেলিব্রেট করছে ইউরিস নাইট উইথ ব্র্যাক অন্বেষা ন্যানো স্যাটেলাইট টিম। ব্র্যাক অন্বেষা বাংলাদেশে বানানো সর্বপ্রথম ন্যানো স্যাটেলাইট, যা 2017 সালে স্পেসে লঞ্চ করা হয়েছিল। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্যাটেলাইট অপারেশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক সৌরভ এবং স্যাটেলাইট সিস্টেম ইঞ্জিনিয়ার মাইসুন ইবনে মনোয়ার, আব্দুল্লাহিল কাফি ও রায়ানা শামস অন্তরা। So let's get some insights on the very first nano satellite project of Bangladesh with BRAC Onnesha team. স্পেস রিসার্চে আগ্রহী হওয়ার ইন্সপিরেশন কি ছিল? হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহিল কাফি। আমি ব্র্যাক অন্বেষার একজন ইঞ্জিনিয়ার এবং কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাজ আ রিসার্চ অ্যাসোসিয়েট ইন দ্য ল্যাবরেটরি অফ স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সো প্রথমেই আমি একটু শেয়ার করতে চাই আমার স্পেস রিলেটেড অ্যাক্টিভিটিতে কীভাবে আমার ইন্টারেস্টটা হলো। তো আমি যদি অনেক আগের কথায় চলে যাই, তাহলে আমি যখন স্কুলে ছিলাম তখন মূলত যখন স্কুল থেকে এসে যখন টিভি দেখতাম, টিভিতে প্রায় কিন্তু ডিসকভারি চ্যানেল এবং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে কিন্তু স্পেস রিলেটেড অনেক অ্যাক্টিভিটি দেখাতো। তখন থেকেই আমি খুব অবাক হতাম যে কিভাবে, মানে আমরা তো নিজের চোখে তখন দেখতে পেতাম যে হ্যাঁ অ্যারোপ্লেন চলে আকাশে উঠে, ওটাই আমার কাছে খুব অবাক লাগতো। বাট যে একটা মানুষ যে আকাশকে পার করে গিয়েও মহাকাশে যেতে পারবে, এই জিনিসগুলো নিয়ে আমার খুব কিউরিয়াসিটি ছিল। তো ওখান থেকেই প্রথম ইচ্ছাটা মনে হয় শুরু হয় এবং তারপরেও আমার ইলেকট্রনিক্সের প্রতি একটা নেশা ছিল যে ইলেকট্রনিক্স কীভাবে কাজ করে, এই জিনিসগুলো সব কিছু একসঙ্গে হয়েই মূলত আমার স্পেসে জার্নিটা শুরু হয়। বাট যদি আর একটু বড় দিকে আসি, তখন যখন স্পেস এক্সের নাম শুনলাম, তখন স্পেস এক্সের অ্যাক্টিভিটি অনেক কিছু আমি ফলো করতাম যে তারা কিভাবে কাজ করে। যে হ্যাঁ, তারা যখন প্রথম শুরু করলো যে একই রকেট বারবার ইউজ করা, রিইউজেবল রকেট, এই জিনিসটা খুব মানে চার্মিং ছিল। যে ওদের যে প্রজেক্টটা শুরু হলো, তখন থেকে এই স্পেস সেক্টরটার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা চলে আসে যে হ্যাঁ, যে স্পেস সেক্টরেও এখন বা আধুনিক যুগে এসে কিন্তু কম খরচেও অনেক কিছু করা যাচ্ছে। সো এই জিনিসগুলো মূলত আমার প্রধান ভূমিকায় ছিল যে কিভাবে আমি স্পেস রিলেটেড কাজে অ্যাটাচড হই। তো এরপরেই এক সময় আস্তে আস্তে আমার মানে ইন্সপাইরেশন জিনিসটা বা কোথা থেকে ম্যাক্সিমাম ইন্সপাইরেশনটা আমি পাচ্ছিলাম, এটা মূলত এলন মাস্কের যে অ্যাক্টিভিটিসগুলো, যে হ্যাঁ স্টারলিংক, তারপরে রিউজেবল রকেট, এইগুলো থেকেই মূলত আমার মেইন ইন্সপাইরেশনটা আসে। এবং আমি স্পেস অ্যাক্টিভিটি ছাড়া আর একটা যেটা বললাম যে ইলেকট্রনিক্সের উপর আমার যে নেশাটা বা ইলেকট্রনিক্সের উপর যে ভালোবাসাটা, এটা ছোটোবেলা থেকেই ছিল। এবং সেই কারণে যে টেসলা এবং স্পেসএক্স, এই দুইটা কোম্পানি আমার মূলত মেইন ইন্সপাইরেশন আমার কাজের ফিল্ডের দিক থেকে। Hello everyone, I am Raihan Shams Islam Antara.
Currently, I am working at Bragg University for its Laboratory of Space System Engineering and Technology, which is under School of Engineering. I am working as a research associate there. I am also one of the engineers of Bangladesh's first nano satellite, that is Bragg on Asia. So thank you very much, Mars Society Bangladesh, for having me. So very common question I am started with যে আমাকে সবাই যেটা আস্ক করে যে কেন আমি স্পেসের প্রতি ইন্টারেস্টেড হলাম বা কীভাবে বা কখন থেকে অ্যাকচুয়ালি। সো আই ওয়াজ দ্যাট টাইম আ কিড। আমি নিউজ পেপারে একটা নিউজ দেখছিলাম। নিউজটা ছিল কল্পনা চাওলা, ভেরি ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যিনি স্পেসে গিয়েছেন। সো অ্যাবাউট হার অ্যাকচুয়ালি যে এটা ছিল কলম্বিয়া ডিজাস্টার সম্পর্কে। ওনার দ্যাট ওয়াজ হার সেকেন্ড স্পেস মিশন। সো স্পেস শাটলটা যখন স্পেস থেকে আর্থে রিএন্টার করছিল তখন অ্যাকচুয়ালি ডিজাস্টারটা হয় এবং 7 জন ছিলেন, 7 জনই আর কি মৃত্যুবরণ করেন এবং তার মধ্যে উনি একজন। অ্যান্ড দ্যাট নিউজ মেইনলি ফোকাসড অন হার লাইফ, হার ক্যারিয়ার, মানে উনি কীভাবে স্পেস ফিল্ডে আসলেন বা উনি কীভাবে কাজ করেছেন স্পেস মিশন নিয়ে। সো এটা অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই থিঙ্ক যে আমি স্পেস ইঞ্জিনিয়ারিং বা স্পেস টেকনোলজি এই টার্মগুলো শুনছি বা স্পেস শাটল এই যে টার্মগুলোর সাথে আমি পরিচিত হচ্ছি। ইট অ্যাট্রাক্টেড মি আ লট। মানে আমার কাছে মনে হচ্ছিল যে হচ্ছে এই যে টার্মগুলো আমি শুনছি বা এই ওয়ার্ডগুলো যে আমি শুনছি ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট। মানে যেটা হয় না যে হচ্ছে বাচ্চাদের মধ্যে যে স্পেস বা এটা নিয়ে কিন্তু একটা ফ্যান্টাসি অলওয়েজ কাজ করে। আর যখন ওইগুলো পড়ছিলাম যে মানে কল্পনা চাওলা সম্পর্কে, সে ইন্ডিয়ান আমেরিকান ওম্যান, উনি অ্যাকচুয়ালি অনেক গার্লসকে ইন্সপায়ার করেছেন, স্টিল নাও করছেন স্পেস ফিল্ডে। আই থিঙ্ক আই ওয়াজ অলসো ওয়ান অফ দেম যে যিনি আমাকে ইন্সপায়ার করেছেন, যার স্টোরি অ্যাকচুয়ালি আমার স্টোরির মাধ্যমে আমি ইন্সপায়ার্ড হয়েছি। সো দ্যাটস হাউ আই স্টার্টেড। ফ্রম দ্যাট ডে আই নো আই ওয়ান্ট টু স্টার্ট ইন স্পেস ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড যেটা হয় যে হচ্ছে আমি যখন এই জিনিসটা নিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছিলাম যে হচ্ছে স্পেস ইঞ্জিনিয়ারিং বা আমি এটার সাথে মানে এটা নিয়ে পড়তে যাচ্ছি, মাই ফাদার ইনফর্ম মি যে না এই যে টপিকটা নিয়ে পড়তে যাচ্ছি বা এই সাবজেক্টটা নিয়ে যে আমি পড়তে যাচ্ছি দ্যাট সাবজেক্ট ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। সো আই নিড টু প্রিপেয়ার মাই সেলফ ফর দ্যাট সাবজেক্ট সো দ্যাট আই ক্যান স্টাডি আউটসাইড। So from that time I knew I have to prepare for this one. Actually আমি যেহেতু এটাতে পড়তে চাচ্ছি আমাকে ওভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ফ্রম দ্যাট ডে আই নো দ্যাট দিস ওয়াজ দ্য থিং, অ্যাকচুয়ালি দিস উইল বি মাই ক্যারিয়ার। সো দ্যাট হাউ আই স্টার্টেড। সো ওখান থেকেই অ্যাকচুয়ালি পুরো মানে আমার সম্পূর্ণ ইন্টারেস্টটা শুরু হয় এবং তারপরেই আজকে এই পর্যন্ত আসা। Hello everyone, this is Shiva. Right now working at Technology as a mechatronics engineer. I was the former team leader of Bragg National Satellite Ground Station team. I also started my career as a satellite operation engineer at Bragg University. The first I was actually scared about space research, so that I saw in my university. When I joined my university, I saw a team working on Lunatics rover, also joined NASA competition. So that also that helped me choose this field and also be excited about it. And also this is kind of futuristic works as we saw NASA or Russian Space Agency doing some feature work like some devices, working with devices and everything that was used later in the whole world. So that was inspiring for us actually. শুভ সন্ধ্যা সবাইকে। আমি মাইসেলের নাম মনোয়ার, ব্র্যাক অনার্সের 3জন স্যাটেলাইট সিস্টেম ইঞ্জিনিয়ারের মধ্যে একজন। প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু করার জন্য।
আমার ছোটবেলা থেকে ওই যে থাকে না যে খেলনা, নতুন খেলনা পাওয়ার পরে জাস্ট খেলনা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে মোটরটা বের করে জাস্ট ব্যাটারির সাথে ডিরেক্ট কানেক্ট দেওয়া, আমি হচ্ছে ওই ধরনের ছেলে ছিলাম আর কি। তো ইউনিভার্সিটিতে আসার পরেই মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ শুরু করি এবং মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করতে ভালো লাগতো। আর সেকেন্ড সেমিস্টার না থার্ড সেমিস্টারে যখন ইউনিভার্সিটির কোর্সগুলো শেষ করার পরে জাস্ট বিকালবেলা ইলেকট্রিক্যাল ক্লাবে বা রোবো ক্লাবে বসে বসে টুকটাক কাজগুলো করতাম। সেখান থেকেই ভালো লাগা, সেখান থেকে শুরু। আর স্পেস ফিল্ডে আসা একটু আমি বলবো আমি ভাগ্যবান ছিলাম। আমার মনে আছে যে রোবো অর্গানাইজ করেছিল সেমিনারটা, আরিফ স্যার যখন বাংলাদেশে আসেন তখন একটা সেমিনার নেন ব্র্যাক ইউনিভার্সিটিতে, এবং সেই সেমিনারে আমি মনে হয় 10 মিনিটের মতো লেট ছিলাম। তারপরে 10 মিনিট লেটে আসার পরেও স্যারের প্রেজেন্টেশন শুনি এবং কিছু কিছু বুঝি, এবং সেমিনার শেষে স্যার হচ্ছে আমাদের রোবো ল্যাব ভিজিটে আসার পর বলেন যে মাইসুম তোমরা তো কিছু করতে পারো, কারণ তোমরা মাইক্রোকন্ট্রোলার কাজ করো, জানো, বুঝো, আমাদের ল্যাবে তো মাইক্রোকন্ট্রোলার এই মাইক্রোকন্ট্রোলার নিয়েই কাজ হয়, তো তোমরা একটু দেখো কিছু ইন্টারেস্ট পাও কিনা। তো সেখান থেকে ওই মোটামুটি আমাদের একটু জাস্ট প্রশ্ন করাগুলো শুরু, একটু চিন্তা ভাবনা করা শুরু। তারপরে তো বাগের রূপ একেবারে ইতিহাস। কিউটেকের প্রথমে 2014 সালে আসি একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য। ইন্টার্নশিপ শেষ করার পরে মাস্টার্সের পর পিএইচডি, এইভাবে আমার চলছে আর কি। আর ইন্সপিরেশন যদি বলা হয়, ইন্সপিরেশন ঠিক আমি একজনের নাম নিতে পারবো না, কারণ ছোটবেলায় আমার ফেভারিট পাস টাইম ছিল হচ্ছে অটোবায়োগ্রাফি বইগুলো পড়া, বিভিন্ন বিজ্ঞানের জীবনীগুলো পড়তাম। আর আমি যে ঠিক স্টার ট্রেক বা স্টার ওয়ার্স থেকে বড় হয়েছি সেটাও না, এই সিরিজগুলো আমি অ্যাকচুয়ালি আমার এখনো দেখা হয়নি। তো সেভাবে ইন্সপিরেশন একজন নাম নেওয়া আসলে অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। ন্যানো স্যাটেলাইট প্রজেক্টটি নিয়ে আপনাদের এক্সপেকটেশনস কী কী ছিল? আমি ব্র্যাক অন্বেষা প্রজেক্টটা যখন শুরু করলাম, অ্যাকচুয়ালি যে ব্র্যাক অন্বেষা প্রজেক্ট শুরু করার সময় আই থিঙ্ক অ্যালং উইথ মি আমার আরও দুজন ফ্রেন্ড ছিলেন, যে তিনজন মিলে আমরা অ্যাকচুয়ালি ব্র্যাক অন্বেষা বিল্ড করি। সো আমাদের তিনজনেরই কিন্তু একটা কমন টার্গেট ছিল যে আমরা তিনজন যা কিছু আমরা তিনজন একদম এভরি লিটল থিং আমরা শিখতে চাই এই প্রজেক্টের মাধ্যমে, এবং আমরা ওই নলেজটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে চাই বাংলাদেশে। বিকজ আমাদের সময় ওই সুযোগটা কিন্তু ছিল না যে আমরা স্পেস নিয়ে স্টাডি করবো বা এটা মানে স্পেস নিয়ে ফার্দার স্টাডি করবেন বাংলাদেশ। স্টিল নাও খুব হায়ার এডুকেশনের জন্য আমাদের মধ্যে অ্যাভেলেবল না, বাট দেয়ার আর লটস অফ অপরচুনিটিজ রাইট নাও। বাট আমাদের যে টার্গেটটা ছিল যে আমাদের এই নলেজগুলা শেয়ার করা, সো দ্যাট আমরা যে তিনজন এই সব কিছু শিখে বাংলাদেশে ব্যাক করবো, সো আমাদের তিনজন থেকে আরও যেন আরও কয়েকজন, সো আমরা তিনজন যদি আরও তিনজনকে শেখাই, দ্যাট ইজ 6 জন। সো দ্যাট মিনস sharing knowledge, and at the same time we are building the human resource that is needed for our space research, to continue our space research in Bangladesh. So অ্যাকচুয়ালি আরও একটা জিনিস হচ্ছে, যখন ব্র্যাক অন্বেষা প্রজেক্টটা করি, দিস ইজ অবভিয়াসলি মানে অনেক প্রাউডের বিষয় আমাদের জন্য। প্লাস আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের নিজের হাতে তৈরি, মানে আমরা বাংলাদেশিরা তিনজন বাংলাদেশি যে আমরা যে অবজেক্টটা তৈরি করছি, দ্য ভেরি ফার্স্ট স্পেস অবজেক্ট দ্যাট উইল বি এন্টার্ড ইনটু ওয়ার্ল্ড, এবং যেটা বাংলাদেশিদের নিজেদের হাতেই তৈরি। সো এটা খুব মানে আলাদা টাইপের একটা অনুভূতি বলবো, যে অনুভূতিটা হয়তো প্রকাশ করা পসিবল না, যে মানে আমাদের কেমন লাগছিল ওটা নিয়ে। সো ইট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিং। অ্যাট দ্য সেম টাইম মানে এত ভালো লাগছিল যে হলো বাংলাদেশের জন্য আমরা তৈরি করছি, যেটা বাংলাদেশে। তো এই যে আমাদের এই অনুভূতিগুলা বা এটা আমরা চেয়েছিলাম যে হচ্ছে ঠিক সেমভাবে এই যে জিনিসটা আমরা করছি, এই নেক্সট টাইম আমরা যেটা করবো, দ্যাট টাইম দ্যাট ইজ মেড বাই বাংলাদেশি, বাট নেক্সট টাইম উই ওয়ান্ট টু ডু দ্যাট অন that we want to say that made in Bangladesh by made by Bangladeshi. So
দ্যাটস হাউ মানে আমরা চাচ্ছিলাম যে আফটার কমপ্লিটিং আওয়ার গ্র্যাজুয়েশন আর আফটার কমপ্লিটিং আওয়ার প্রজেক্ট উই ওয়ান্ট টু ডু দ্যাট ওয়ান ইন বাংলাদেশ। এক্সপেকটেশন তো আসলে অনেকগুলো ছিল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা বলি, যেটা সব থেকে আমার এখন মনে পড়ছে যে একটা একটা প্রেশার কাজ করছিল বা একটা টেনশন কাজ করছিল যে যদি ব্র্যাক অন্বেষণ সফল হয় তাহলে এটা হবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট, আর যদি সফল না হয় তাহলে এটা কিছুই হবে না, জাস্ট আমার একটা রিসার্চ হিসেবে থেকে যাবে আর কেউ জানবে না। তো আলহামদুলিল্লাহ প্রজেক্টটা সফল হয় এবং ব্র্যাক অন্বেষণ লঞ্চ করা হয় 2017-তে, আর ব্র্যাক অন্বেষণ নামে এখন সবাই জানে। তো আলহামদুলিল্লাহ যে এটা সফল প্রজেক্ট ছিল। For expectation, actually I was hoping to learn something new from other countries and what are the state of the art of space engineering in general engineering. So I was keen to learn electronics mainly, but in the form of space research actually. এবং আমি যদি একটু ব্র্যাক অন্বেষার কথা বলি, যে হ্যাঁ ব্র্যাক অন্বেষা থেকে আমার প্রজেক্টের মাধ্যমে যে কী কী এক্সপেকটেশন ছিল, বা আমরা যখন শুরু করি 2015 সালে যে স্যাটেলাইটটা একটা আমাদের নিজেদের হাতে বানানো একটা স্যাটেলাইট মহাকাশে যাবে, তো এখান থেকে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তো প্রথমত যেটা আমি বলতে চাই যে হ্যাঁ ফার্স্ট আমরা একটা স্যাটেলাইট হয়তো সেটা আমরা জাপানে বানিয়েছি, যে হ্যাঁ এরপরে থেকেই হয়তো দেশে আমরা স্পেস রিলেটেড রিসার্চগুলো শুরু করব, যে দেশের মধ্যে হয়তো প্ল্যান করব যে কিভাবে বানানো যায়। তার মানে আমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে, এবং আমার সঙ্গে যে টিম মেম্বাররা ছিল আমরা সব 3 জনই মিলেই কিন্তু আমরা সব কিছু জিনিস জানার মানে ওই সময়টুকু এই 2015 থেকে 17 সালে যে সময়টুকু আমাদের মাস্টার্সও কাজ করছিলাম এবং সঙ্গে সঙ্গে ব্র্যাক অন্বেষণ প্রজেক্টেও কাজ করছিলাম, এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি যে হ্যাঁ আমাদের হাতে বানানো জিনিস কিভাবে স্পেসে পাঠাবো, এটার কিন্তু অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো কিভাবে আমরা পূরণ করব এবং এই জিনিসগুলো যেন আমরা দেশে এসে মানুষকে শেখাতে পারি, এই প্রত্যেকটা ডকুমেন্টেশন, লার্নিংস, নেটওয়ার্কিংস, এই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করি ওইখানে। আপনাদের প্রজেক্ট নিয়ে যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতেন। So there were some mixed experience. Like I didn't know. I always thought that engineering is about engineering. But with this project, I learned that there are a big part in engineering project is logistics and many other paperworks. So we need to be compliant with the papers, and also we need to cope up with the logistics the project involved. So the experience was mixed, but we learned a lot. We learned how to use state-of-the-art engineering, and also collaborate with different teams like engineers or suppliers, and also end users. So that was a great experience of personally for me. ব্র্যাক অন্বেষণ প্রজেক্টের মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স, এটা যদি আমি আরেকটু বলি যে সাধারণত ইউনিভার্সিটি প্রজেক্টগুলো কেমন হয়। ইউনিভার্সিটি প্রজেক্ট মিনস হচ্ছে স্টুডেন্ট ইনভলভমেন্ট। সো স্টুডেন্টরা প্রজেক্টটা রান করে অ্যাজ এ সুপারভাইজার আর অ্যাজ এ অ্যাডভাইজার, যেটাই বলি সেটা হিসেবে থাকেন হচ্ছে ফ্যাকাল্টিরা থাকেন, তারা হেল্প করেন, ফ্যাকাল্টিরা ইভেন এটাতে রিসার্চও করেন, সব কিছুই। সো সেটা যেটা হয় একটা ডিপার্টমেন্টের কিছু স্টুডেন্ট একসাথে করতে পারে, অনেকগুলো স্কুলের স্টুডেন্ট একসাথে করতে পারে, একটা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো স্কুলের স্টুডেন্ট একসাথে করতে পারে, এটা হতে পারে। বাট ব্র্যাক অন্বেষণ প্রজেক্ট was very much different. কিভাবে সেটা হচ্ছে হ্যাঁ আমরা ওখানে প্রজেক্ট করেছি, অ্যান্ড অলসো আমি এটা বলবো ইভেন দিস ইজ অলসো ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড যে হলো 5টা কান্ট্রি একসাথে কাজ করছে একটা প্রজেক্টে। সো আওয়ার প্রজেক্ট নেম ওয়াজ জয়েন্ট গ্লোবাল মাল্টি নেশনস বার্ডস প্রজেক্ট।
সো এটার আন্ডারে ব্র্যাক অন্বেষা হ্যাজ বিন বিল্ট। সো যেটা হয়েছে 5টা কান্ট্রি, দ্যাট মিনস 5টা কান্ট্রি থেকে ডিফারেন্ট টাইপের মানুষ আসছে, যাদের ভিউ ডিফারেন্ট, যারা আমরা সবাই একসাথে বসে শেয়ার করছি যে কিভাবে মানে আমরা স্যাটেলাইটটা বিল্ড করতে চাই। যে এক একটা কান্ট্রির রিকোয়ারমেন্ট এক এক রকম, এক একটা কান্ট্রির মানুষের চিন্তা ভাবনা অন্যরকম। সো এটা কিন্তু একটা মানে আমাদের যেটা হয়েছে, আমরা একই সাথে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডে কাজ করেছি, মাল্টি কালচার পিপলের সাথে কাজ করেছি। সো ইট ওয়াজ এ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো এটা বললাম যে হচ্ছে মানে এই যে আমার প্র্যাকটিসটা যে হচ্ছে স্পেস রিলেটেড প্রজেক্ট আমরা যখন করি, দিস ইজ নট লিমিটেড টু অনলি ওয়ান কান্ট্রি অ্যাকচুয়ালি। সো যেটা হয় যে আমার কিন্তু অনেকগুলো কান্ট্রির সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে। কেমনভাবে যে কখনো আমি কাজ করছি, মানে আমি হয়তো বাংলাদেশের স্যাটেলাইট বিল্ড করছি, বাট লঞ্চটা কিন্তু অন্য কোনো কান্ট্রি থেকে হচ্ছে। সো সেটার জন্য কিন্তু আমার একসাথে অন্য কারোর সাথে কথা বলতে হচ্ছে, অন্য কোনো কান্ট্রির পিপলের সাথে কথা বলতে হচ্ছে। এই যে ডিফারেন্ট প্র্যাকটিসগুলো, এটা কিন্তু আমাদের ওখানে হয়েছে। বিসাইড দ্য এডুকেশনাল বেনিফিট, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। সো যেটা হচ্ছে আমরা 5টা দেশ বা 5ভাবে চিন্তা করছি, আমরা 5ভাবে আমাদের স্যাটেলাইট বিল্ড করতে চাচ্ছি, এক একজন এক একভাবে কথা বলছি, এক একজনের সাথে কখনো তর্ক হচ্ছে বা হচ্ছে আমাদের মতামত ভিন্ন হচ্ছে। দ্যাট মিনস আমরা এরকম না যে হলো আমরা ফাইট করছি। ইয়েস, উই আর ফাইটিং, বাট দ্যাট ইজ অলসো লজিক্যাল ওয়ে। সো ব্র্যাক অন্বেষা প্রজেক্টে অ্যাকচুয়ালি I learned a lot. এটা যেমন এডুকেশনাল বেনিফিট বলবো, বিফোর এন্টারিং দ্যাট প্রজেক্ট আই ডিডন্ট নো হাউ টু ডিজাইন স্যাটেলাইট মিশন। ইভেন আমরা এখন যখন প্রজেক্ট করি তখন কি হয় যে আমরা এই যে আন্ডার গ্র্যাজুয়েট বা এখন তো স্কুল কলেজ লেভেলের অনেক স্টুডেন্টও ইন্টারেস্টেড বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য, তারা বিল্ডও করছে। আমরা বিভিন্ন দেখা যায় চিলড্রেন সায়েন্স কংগ্রেস বা এই কম্পিটিশনগুলোতে গেলে দেখি যে বাচ্চারাও এখন অনেক অ্যাডভান্সলি কাজ করছে। তো যেটা হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে কী করছি যে আমরা কোনো কম্পোনেন্ট স্পিক করছি, আমরা জানছি যে এই কম্পোনেন্টস সাপোজ আমি হচ্ছে কোনো টেম্পারেচার মেজার করতে চাই, তো কী হচ্ছে জাস্ট টেম্পারেচার একটা সেন্সার আমি বাজারে যেটা অ্যাভেলেবল আছে আমি একটু হালকা স্টাডি করছি, সো এটা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, ওকে করবে, আমি জাস্ট নিয়ে নিচ্ছি। বাট স্পেস এনভায়রনমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট। কি হচ্ছে যে আমি স্পেসে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই কম্পোনেন্টসটা কিন্তু পুরাটাই আলাদা হচ্ছে। আমার কিন্তু ওটা চিন্তা করতে হচ্ছে যে ওই যে টেম্পারেচার সেন্সারটা আমি পিক করছি সেটা স্পেসে গিয়ে কোনো আউটগ্যাস ক্রিয়েট করবে কিনা, যেটা অন্য কোনো কম্পোনেন্টকে হয়তো হার্ম করবে। অথবা আরও একটা জিনিস হতে পারে যে এইটা অ্যাকচুয়ালি স্পেসে কী হয়, স্যাটেলাইট কখনো খুব লো টেম্পারেচারে চলে যাচ্ছে, খুব হাই টেম্পারেচারে চলে যাচ্ছে, আমার এই টেম্পারেচার সেন্সার ওখানে সার্ভাইভ করতে পারবে কিনা। দিস ইজ ভেরি নর্মাল ওয়ান অ্যাকচুয়ালি স্পেসে চিন্তা করতে হয়। আমি জাস্ট দুইটা নর্মাল টপিকের কথা বললাম যেটা হয়তো কম্পোনেন্ট সিলেক্ট করার সময় আমাকে চিন্তা করতে হচ্ছে, এবং অনেক কিছু আমাদেরকে চিন্তা করতে হয়। দ্যাট ওয়াজ লাইক মানে আ লটস অফ লার্নিং, যে অনেক কিছু জানতে হচ্ছে। সো আমি বলবো যে আমার ক্যারিয়ারে বুস্ট এই ব্র্যাক অন্বেষা প্রজেক্ট আমার ক্যারিয়ারের জন্য একটা অন্যতম মাইলফলক আমি বলতে পারি আর কি। সো দেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল যে এক্সপিরিয়েন্স, যে কি এক্সপিরিয়েন্স আমরা এই প্রজেক্টটা থেকে পাইছি। সো আমরা কিন্তু একবারে জিরো থেকে শুরু করছিলাম ব্র্যাক অন্বেষা প্রজেক্টে। যেমন যে আমাদের সব কিছু ডিজাইন করা, আমাদের উই build the satellite, we assemble the satellite, we integrate the satellite, we tested the satellite and we operate the satellite। তার মানে প্রত্যেকটা স্টেপ, মানে একবারে আমার স্যাটেলাইটটা ব্রেডবোর্ড থেকে, আমরা সবাই হয়তো যারা ইলেকট্রনিক্স সম্পর্কে খুঁটি মানে কিছু হয়তো জানলেও আমরা ব্রেডবোর্ড জিনিসটা জানি, যে একবারে আমরা কিন্তু ছোটোবেলায় যে প্রজেক্টগুলো করতাম আমরা কিন্তু ব্রেডবোর্ড নামের একটা ডিভাইস টাইপের উপরে আগে সব কিছু অ্যাসেম্বল করতাম। তার মানে আমরা স্যাটেলাইটটা সেই ব্রেডবোর্ড থেকে শুরু করে আমরা আস্তে আস্তে ওটাকে মডিফাই করি, মিশনগুলো ডিজাইন করি,
ডিজাইন করার পর হচ্ছে আমরা টেস্ট করি জিনিসগুলো যে হ্যাঁ আদৌ এটা স্পেস এনভায়রনমেন্টে কাজ করবে নাকি, কারণ আমরা টেরেস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটা জিনিস বানাতে পারি খুব ইজিলি, বাট যখনই আমরা স্পেসে নিয়ে যাব জিনিসটা এটা নাও কাজ করতে পারে। তার প্রধান কারণ হচ্ছে যে হ্যাঁ আমরা যখনই অ্যাটমসফিয়ারের বাইরে চলে যাব আমাদের এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমাদের ওখানে স্পেস রেডিয়েশন আছে, জায়গাটা টোটালি ভ্যাকিউম, তারপরে হচ্ছে আমাদের টেরেস্ট্রিয়ালে কিন্তু এই যে ভ্যাকিউম, তারপরে হচ্ছে মানে এই যে খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম, যখন ক্লিফ সাইডে থাকবে খুব বেশি ঠান্ডা হয়ে যাবে স্যাটেলাইটটা, আবার যখন সান সাইডে থাকবে তখন বেশি খুব গরম হয়ে যাবে। এই যে সব কিছু জিনিস মাথায় রেখে কাজগুলো করতে হয়, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু রেডিয়েশন টেস্ট করতে হয়েছে, তারপরে হচ্ছে থার্মাল ভ্যাকিউম টেস্ট বলি আমরা, তারপরে থার্মাল সাইকেল চালাতে হয়, ভাইব্রেশন টেস্ট, এই সব কিছু টেস্টগুলো কিন্তু আমাদেরকে সবগুলোই করতে হয়েছে। সো এই যে এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের লাইফে, এবং এই জিনিসগুলোই এখন আমরা আপাতত আমরা ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে সবাইকে ছড়াই দিচ্ছি। এবং এছাড়াও আদার্স যে অনেক মার্স সোসাইটির মতন যে অর্গানাইজেশনগুলো আছে, তারপরে আরও অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে স্পেস রিলেটেড অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করছে, তাদের মাধ্যমে আমরা কোলাবোরেশনে আমরা এই জিনিসগুলো ছড়াই দিচ্ছি। মার্স সোসাইটি বাংলাদেশের মিশন এবং ভিশন নিয়ে আপনারা কি মনে করেন? মার্স সোসাইটির যে মিশন আর ভিশন এটা খুবই ইন্টারেস্টিং, কারণ ওনারা চাচ্ছেন যে হ্যাঁ বাংলাদেশকে কীভাবে স্পেস রিসার্চে স্পেস টেকনোলজিটা বাংলাদেশে ছড়াই দিবে এবং কিভাবে এটা বাংলাদেশ বেনিফিটেড হবে। সো এই টার্গেট নিয়ে কিন্তু মার্স সোসাইটি বাংলাদেশ আগাচ্ছে, এবং এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে খুব কম অর্গানাইজেশন অথবা হচ্ছে খুব কম কিছু মানুষ কাজ করে যে স্পেস রিলেটেড নিয়ে বাংলাদেশে। তো আমি আশা করব যে হ্যাঁ মার্স সোসাইটি আরও যেন অনেক প্রোগ্রাম করে, যে হ্যাঁ আমাদের বিভিন্ন স্পেস রিলেটেড বা স্যাটেলাইট রিলেটেড অথবা রকেটের রিলেটেড যে নলেজগুলো আছে এটা যেন সবাইকে পৌঁছায় দেয়। About the mission of Mars Society is, of course, this is what we intended to do, because as you know, someone has to come forward to learn, and also there someone there to be eager to share the experiences. So the platform like Mars Society Bangladesh is very important for space users enthusiasts in Bangladesh, because if we don't share this, we always have to reinvent in the wheel. And my experiences from the projects and everything, we have to be constantly guide the students. Like I was lucky to have seniors like Baisul Bhai, Kafi Bhai, Amrapur, and of course Kulil sir. They're all and many other people were engaged in this project to help us go through all the challenges we face. So that was important. So I think Mars Society is doing a great job for the students and also space enthusiasts. So and this is, of course, this is the way we actually integrate new things in the society, like engineering. মার্স সোসাইটি অলসো কাজ করছে, দেখেছি মার্স সোসাইটির মিশন এবং ভিশন, তারা অ্যাকচুয়ালি স্পেস রিসার্চের ইম্পর্টেন্স সম্পর্কে বাংলাদেশকে জানানো, বাংলাদেশের সবার কাছে পৌঁছে দেওয়া, এটা নিয়ে কাজ করছে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ হচ্ছে আউটরিচ ইজ ইম্পর্টেন্ট। কারণ কি, যেহেতু আমাদের কান্ট্রি কিন্তু স্পেস রিসার্চে পার্টিকুলারলি স্যাটেলাইট ফিল্ডে আমরা ডেটা নিয়ে রিসার্চ করছি আমাদের দেশে, পার্টিকুলারলি কিন্তু স্যাটেলাইট নিয়ে আমরা মানে মাত্র কাজ শুরু করেছি, তাই তো সেক্ষেত্রে সবাইকে জানানো বা এই স্পেস রিসার্চের ইম্পর্টেন্স জানানোটা কিন্তু খুব বেশি দরকার। বিকজ যখন
অ্যাকচুয়ালি সবসময় অনেক কান্ট্রি একসাথে কাজ করছে, এই অনেক কান্ট্রি কাজ করছে স্পেস রিসার্চ নিয়ে, বাট দেয়ার ইজ অলওয়েজ আ গ্যাপ বিটুইন আ জেনারেল পিপল অ্যান্ড বিটুইন দ্য ইঞ্জিনিয়ার্স হু আর বিল্ডিং দ্য স্যাটেলাইট। সো জেনারেল পিপল বলছে যে কী জন্য স্যাটেলাইট লাগবে, ইঞ্জিনিয়ার্স আর বিল্ডিং দ্যাট স্যাটেলাইট। সো এই যে গ্যাপটা, এই গ্যাপটা তো আমাদেরকে পূরণ করতে হবে। এই গ্যাপটা পূরণ করার একমাত্র ওয়েই হচ্ছে আমাদের প্রচুর আউটরিচ করতে হবে, প্রচুর সবাইকে মানে ইনভলভ করতে হবে যে স্যাটেলাইট রিসার্চ বা স্পেস রিসার্চ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক our society is doing an excellent work in that field. বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে স্পেস রিসার্চের বেনিফিট কী বলে আপনারা মনে করেন? আমি দুইটা প্রশ্নের উত্তরটা একটু একসাথে দিতে চাই। একটা হচ্ছে মার্স সোসাইটি মিশন অ্যান্ড ভিশন নিয়ে আমার কি মতামত, এবং বাংলাদেশের মতো তৃতীয় একটা দেশের স্পেস রিসার্চের কোনো প্রয়োজন আছে কি না। আমি বলবো প্রয়োজন আছে। কারণটা আমি বলি যে একটা উদাহরণ নিই, যে আমি একটা কোনো জায়গায় যাব, আমার হচ্ছে ন্যাভিগেশন করা দরকার। আমার মোবাইল ফোনে গুগল ম্যাপস আছে, আমি জাস্ট ম্যাপসটা অন করলাম, অন করার পর আমার অ্যাড্রেসটা এন্টার করলাম, ন্যাভিগেশন গুগল করে দিল এবং আমি সেই মতো সুন্দর ন্যাভিগেট করে চলে গেলাম। কিন্তু এই পুরোটা সময় আমি কিন্তু চিন্তা করলাম না, ও আচ্ছা এই যে আমি ন্যাভিগেশনটা করতে পারতেছি এটার জন্য এই স্যাটেলাইট নাম্বার 1372 এই জিপিএস স্যাটেলাইটটা আমার উপকারে আসলো, বা আমি যে গুগলের যে অ্যাপটা ইউজ করতেছি এটার জন্য হচ্ছে গুগলের ওই নেদারল্যান্ডসের সার্ভারটা আমার উপকারে আসলো, আর যে অ্যালগোরিদমটা ইউজ করতেছি যে এটার জন্য হচ্ছে ওই 1900 সালে কোনো এক অমুক ব্যক্তির তমক রিসার্চের বদলতে এই সার্চ ইঞ্জিনটা কাজ করলে শুরু হবে। আমরা কিন্তু এত কিছু চিন্তা করি না, আমরা জাস্ট দেখছি যে আমাদের একটা ন্যাভিগেশন অ্যাপ আছে, আমার দরকার, আমি ব্যবহার করলাম, আমি উপকার পেলাম এবং দ্যাটস ইট, শেষ। স্পেস রিসার্চটাও আমি বলবো অনেকটা সেরকম। হ্যাঁ, আমি স্যাটেলাইটটা আজকে লঞ্চ করলাম, বাট এর উপকারটা হয়তো বা আপনি আজকে দেখতে পাবেন না। এর উপকারটা যদি আমি আজকে দেখতে না পাই, আমি আপনাকে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারবো, যদি আজকে না পান আগামীকালকে পাবেন, যদি আগামীকালকে না পান আগামী পরশু পাবেন, যদি পরশু না পান পরের বছর পাবেন, কিন্তু একদিন না একদিন সাধারণ জনগণ এর উপকারটা উপভোগ করবে। তো সেইভাবে আমি মার্স সোসাইটির সাথে সম্পূর্ণ একমত। আমাদের প্রয়োজন, একটা বড় একটা প্রয়োজন আছে যে স্যাটেলাইট রিসার্চ বা স্পেস সিস্টেম রিসার্চ, এই রিসার্চগুলোর যে বেনিফিটসগুলো বা যে আউটপুটগুলো সেগুলোকে কীভাবে জনগণের মানে সাধারণ একটা লেভেলে নিয়ে আসা যায় এবং সাধারণ মানুষকে বোঝানো যায় যে হ্যাঁ এই রিসার্চটা এই জন্য উপকারী, এই রিসার্চটা এই জন্য প্রয়োজন, এই জন্য আমাদের অ্যাকচুয়ালি কাজ করে যেতে হবে। দ্যাট ইজ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, যে অবশ্যই যে আমাকে পে করবে বা স্যাটেলাইটের জন্য যে টাকা পে করবে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কী। বাট ওয়ান থিং উই হ্যাভ টু নো, যে স্পেস রিসার্চ বা স্যাটেলাইট রিসার্চ, যে কোনো রিসার্চ জাস্ট একদিনেই কিন্তু আমাকে রেজাল্ট দিতে পারে না। দিস ইজ আ লং টার্ম থিং, উই হ্যাভ টু ওয়েট আ লং। দ্যাট মিনস আমি আজকে রিসার্চ শুরু করছি, আমাকে এখন চিন্তা করতে হবে উই ডোন্ট হ্যাভ মাচ হিউম্যান রিসোর্স, আমরা জাস্ট হিউম্যান রিসোর্স বিল্ড করছি আস্তে আস্তে। সো আমি যখন রিসার্চটা শুরু করবো, রিসার্চটা অনেক কিছু ইনভলভ পার্টিকুলারলি আমি বাংলাদেশে কী ফোকাস করবো এবং ওই ডেটাটা আমি কীভাবে পেতে পারি, এই সব কিছু রিসার্চ প্লাস হচ্ছে সব কিছু মিলে আমি যদি আজকে রিসার্চটা শুরু করি, আমাকে কিন্তু এখনই আমি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পাবো না। মানে আমাকে ওয়েট করতে হবে। আমি আজকে রিসার্চ শুরু করলে আমাকে এখান থেকে 10 বা 20 বছর ওয়েট করতে হবে। কোনো কান্ট্রি কিন্তু আজকে রিসার্চ করে, আমরা যদি স্পেস রিসার্চের হিস্ট্রি দেখি, কোনো কান্ট্রি কিন্তু আজকে রিসার্চ করে মানে কালকেই রেজাল্ট পায়নি। সো আমাদেরকে ওয়েট করতে হবে। অবশ্যই যখন একবার এটা রিটার্ন আসা শুরু করবে, দ্যাটস আ লটস অফ বেনিফিট। অ্যান্ড আমি আজকে দিয়ে যদি কালকে রিটার্নের কথা চিন্তা করি, সেটাতেও আমার কিন্তু অনেক রিটার্ন আছে, এডুকেশনাল বেনিফিট। সবার আগে যে স্টুডেন্টগুলো বা যে ইঞ্জিনিয়ারগুলো এটার মাধ্যমে বিল্ড হবে, যে ইঞ্জিনিয়ারগুলো আজকে কাজ করবে অ্যাকচুয়ালি, যখন হচ্ছে আমরা সবাই একসাথে কাজ করব, এই যে নলেজ শেয়ারিং, আমাদের যে বাংলাদেশি ইঞ্জিনিয়ারগুলো আরও স্পেস ফিল্ডে বিল্ড হবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি উইথ লটস অফ অপরচুনিটিস। সো অনেক বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করে এবং
তারা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি অনেক ফোকাসড কাজে। সো আমরা এরকম না যে হচ্ছে বাংলাদেশিরা চাইলেই পারবে, বাংলাদেশিরা চাইলেই পারবে। সো we saw lots of interested students in this field, বাট যেটা হয় যে হচ্ছে তারা হয়তো এর পরে জানতে চাচ্ছে যে এর পরে স্কোপটা কোথায় আছে, বা সে যে স্পেস ফিল্ডে ইনভলভ হবে বাংলাদেশের যে স্কোপটা কোথায় আছে, দ্যাট স্কোপ উই হ্যাভ টু বি। সো আমাদের যেটা করতে হবে, দেয়ার ইজ লটস অফ স্কোপ অ্যাকচুয়ালি। সো আমাদের যেটা করতে হবে যে হচ্ছে আমরা আজকে যদি সব কিছু নিয়ে কাজ করা শুরু করি প্রথমেই, তাহলেই আমরা প্রথমেই আস্তে আস্তে যেটা পেতে থাকবো এডুকেশনাল বেনিফিট পেতে থাকবো। কারণ স্পেস রিসার্চ বা স্পেস টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য কাটিং এজ টেকনোলজি রাইট নাও। এখন পুরো ওয়ার্ল্ড এটা নিয়ে কাজ করছে। সো আমাদের এইসব রিসার্চে ইনভলভ হতে হবে। সো অ্যান্ড লাইক যখন বাংলাদেশ স্পেস রিসার্চ শুরু করবে অ্যাকচুয়ালি, সো স্পেস রিসার্চ শুরু করা মানে হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা হাব তৈরি করতে হবে। সো আমরা যখন একটা হাব তৈরি করব, স্যাটেলাইট হাব আমরা যখন দেশে তৈরি করব, যেটা হবে দিস অপরচুনিটি, স্যাটেলাইট হাব যখন আমরা তৈরি করছি, এটা কিন্তু নট অনলি বাংলাদেশিরাই বেনিফিট পাবে। ইভেন আমরা যদি এখানে হাবটা তৈরি করতে পারি, আমরা অবশ্যই বাইরের কান্ট্রিকেও এখানে ইনভলভ করতে পারবো। দ্যাট মিনস লাইক আমরা যদি এখানে একটা ল্যাবরেটরি ওপেন করি, স্পেস ল্যাব, এবং আমরা যদি ওখানে বিভিন্ন টেস্টিং ফ্যাসিলিটিস ইমপ্রুভ করি, ইভেন উই ক্যান ইনভাইট আদার কান্ট্রিজ টু টেস্ট দেয়ার স্যাটেলাইট ইন আওয়ার কান্ট্রি। So there is lots of scope, there is lots of benefits. We just need to start. আর আমাদের দেশে যে স্যাটেলাইট স্পেস রিসার্চ যেটা বলবো, আমাদের দেশে কিন্তু স্যাটেলাইট ডেটা নিয়ে অনেক কাজ করা হয়। বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু অনেক কাজ করছে এবং এই ডেটার উপর নির্ভর করেও অনেক ইনফরমেশন বা অনেক ডিসিশন আমরা মেক করছি। বাট দ্য থিং ইজ দ্যাট উই আর বাইং দ্যাট দোজ ডেটা ফ্রম লাইক আদার স্যাটেলাইটস, হুইচ ইজ অলসো এক্সপেন্সিভ। সো এটা আমাদেরকে চিন্তা করতে হবে, যখন আমাদের নিজেদের স্যাটেলাইট থাকবে, উই ক্যান প্রোভাইড দ্য ডেটা অফ আওয়ার কান্ট্রি। কারণ অন্য স্যাটেলাইটগুলো যে ডেটাটা দিচ্ছে সেটা কিন্তু পার্টিকুলারলি বাংলাদেশকে ফোকাস করছে না। তারা হয়তো মানে তাদের কান্ট্রির জন্য কোনো একটা মিশন ফিক্স করেছে, সো বাংলাদেশের উপর দিয়ে যখন যাচ্ছে তারা বাংলাদেশের ডেটাটাও কালেক্ট করছে। সো দ্যাট টাইম উই আর লাইক সার্চিং ফর দোজ স্যাটেলাইটস যে যারা বাংলাদেশের উপর থেকে ডেটা নিয়েছে, আমরা ওই ডেটাগুলো নিয়ে আমরা ডিসিশন মেক করছি। কিন্তু আমাদের কিন্তু এটাও চিন্তা করতে হবে, যদি আমাদের দেশে নিজস্ব স্যাটেলাইট থেকে আমরা যদি আমাদের স্যাটেলাইট প্রিপেয়ার করি, আমরা কিন্তু আমাদের মিশন ফিক্স করতে পারি। দ্যাট মিনস আমরা কি এগ্রিকালচার ফিল্ডে ডেটা যাচ্ছি, নাকি আমরা কোন ডিসিশন মেক করতে যাচ্ছি সেই ডেটা থেকে। সো সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু তখন স্যাটেলাইটের মিশন ফিক্স করব, এবং যেটা হবে আমাদের কিন্তু ওই ডেটা প্রাইসটা কমে যাচ্ছে। এবং আরও একটা জিনিস হচ্ছে, আমরা তখন আমাদের দেশের স্টুডেন্টদেরকে এই ডেটাগুলো প্রোভাইড করতে পারবো ফর রিসার্চ পারপাস। সো এই যে এত কিছু খরচ কমিয়ে আনা বা হচ্ছে আমাদের স্টুডেন্টদের বেনিফিট হওয়া, দিস ইজ আ জাস্ট টু সিম্পল এক্সাম্পল, দেয়ার আর লটস অফ বেনিফিটস অলসো। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জাস্ট শুরু করতে হবে স্পেস রিসার্চটা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট রাইট নাও। সো আমি যদি কিছু বেনিফিটের কথা বলি, যে হ্যাঁ স্পেস রিসার্চ কীভাবে বাংলাদেশকে বেনিফিট করবে, যে হ্যাঁ অনেকেই কোশ্চেন করে এবং আমাদেরকেও কোশ্চেন করা হয়েছে যে হ্যাঁ বাংলাদেশ তো কেবল ডেভেলপিং কান্ট্রি, এখনও স্পেস রিলেটেড জিনিসে এত বেশি টাকা ইনভেস্ট করা উচিত নাকি উচিত না, এরকম কোশ্চেন আমরাও কিন্তু অনেক পেয়ে থাকি। বাট আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্পেস রিসার্চ এটা কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি টাস্ক। সো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যদি ফিনান্সিয়াল বলি, ফিনান্সিয়াল অপরচুনিটিস এখানে আছে। আমরা যদি ট্রিপল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি, যে হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এখানে আছে, সিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এখানে আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এখানে আছে। সো ইটস আ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। সো আমরা যদি এই সেক্টরটা অন করতে পারি, আমাদের কিন্তু অনেক অপরচুনিটিস বা যে আমাদের অনেক সময় কিন্তু আনএমপ্লয়মেন্ট একটা প্রবলেম হয়। সো এখানে এই সেক্টরে যদি রিসার্চ শুরু হয়, এই সেক্টর দিয়ে কিন্তু আমরা কিছু হলেও আমরা কিন্তু আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা আছে, যে এই প্রবলেমগুলো কিন্তু আমরা রিডিউস করতে পারি।
এবং তাছাড়াও যে মেইন ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এগ্রিকালচারাল ডিপেন্ডেন্ট কান্ট্রি। সো এখানে কিন্তু আমাদের দেশে প্রচুর ফল ফসল তারপরে ফার্টাইল ল্যান্ড আছে, বাট আমাদের যদি প্রপার ম্যানেজমেন্ট থাকে তাহলে কিন্তু আমরা এই যে সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোকে আরও বুস্ট করতে পারি, এবং আমরা কিন্তু এই ম্যানেজমেন্ট সিস্টেম স্যাটেলাইট ইমেজারি দিয়ে করতে পারি। যেমন আর্থ অবজারভেশন স্যাটেলাইট যদি আমাদের নিজস্ব থাকে তাহলে কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি ডেটা নিতে পারি। ফ্রিকুয়েন্টলি ডেটা নিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাগ্রিকালচারের একটা প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম রেডি করতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা দেখি যে হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু আমরা স্পেস রিসার্চের মাধ্যমে বাংলাদেশে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু আমরা ইম্প্যাক্ট ফেলতে পারি। এছাড়াও স্যাটেলাইট একটা মানে এমন একটা এক্সপার্টাইজ যে এখানে যে আপনাদের যে স্কিলটা ডেভেলপ হবে এটা টোটালি কিন্তু পারফেক্ট একটা স্কিল ডেভেলপ হয় সাধারণত। তার মূল কারণে আমি একটা বলি, এক্সাম্পল বলি যে আমাদের স্যাটেলাইটে যখন আমরা কাজ করি তখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টাস্ক হলো যে পারফেকশন। সো আমার প্রত্যেকটা সিস্টেম কিন্তু টেরেস্ট্রিয়ালে কাজ করতে পারে, বাট এটা কিন্তু আমাকে যখন স্পেসে পাঠাচ্ছি তখন কিন্তু এটা আমাকে চিন্তা করতে হচ্ছে আজ থেকে 5 মাস পর, 6 মাস পর বা 10 মাস পর, বা যেগুলো বড় স্যাটেলাইট সেগুলো কীভাবে 1 বছর 2 বছর 3 বছর পরও এর প্রোগ্রামিংগুলো কাজ করছে, এর হার্ডওয়্যারগুলো ঠিক রাখছে। তার মানে আমাদের কিন্তু ডিজাইনের প্রথম থেকে এগুলো চিন্তা করতে হয়। সো আমরা যদি স্যাটেলাইট রিসার্চ শুরু করি তাহলে কিন্তু এই যে স্কিলগুলো যে কীভাবে একটা সিস্টেম লং লাস্টিং করতে হয় এই স্কিলগুলো কিন্তু খুব ভালোভাবে ডেভেলপ হবে। সো এই স্কিলগুলো কিন্তু আমরা যে কোনো সেক্টরে, যেমন আমাদের দেশেই যদি এখন কিন্তু ল্যাপটপ বানানো হচ্ছে, সো এগুলোর যে ডিউরেবিলিটি এগুলো যদি আমরা আরও ইনক্রিজ করতে চাই আমাদের কিন্তু সেখানে এই স্কিলগুলো দরকার হবে। যেখানে যদি স্যাটেলাইট আমরা রিসার্চ শুরু করি যে স্কিলগুলো আমরা পাবো এই স্কিলগুলো আমরা মাল্টিপল সেক্টরে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো। সো আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ক্লাইমেট একটা খুব বা ওয়েদার কন্ডিশন খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। যে আমাদের কিন্তু 6 ঋতুর দেশ, আমরা বৃষ্টিও ফেস করি, আমরা প্রচুর গরমও ফেস করি, আমরা আবার প্রচণ্ড ঠান্ডাও ফেস করি। সো এই যে ওয়েদার ফোরকাস্টিংটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যখন কোনো একটা আমরা ইভেন্ট অর্গানাইজ করি। যে হ্যাঁ আজ থেকে 2 দিন পর আমি একটা ইভেন্ট অর্গানাইজ করব, আমার কারেন্ট ওয়েদার আপডেটটাও 2 দিন পর কী হবে। যে হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন যে হ্যাঁ আমরা এটা ওভার ইন্টারনেটে কিন্তু জানতে পারি, বাট আমাদের কাছে যদি নিজস্ব ডেটা থাকে তাহলে কিন্তু আমরা এই ওয়েদার ডেটা দিয়ে কিন্তু আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারবো আমাদের ওয়েদার কন্ডিশনের। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের যদি স্যাটেলাইট রিসার্চ হয়। সো বাংলাদেশ ডেফিনেটলি এখান থেকে বেনিফিটেড হবে। The first thing I believe, this is personal my view. I talked with my seniors and teachers and everything. So I think we need to learn to collaborate in engineering field. So in space research, this is important. So we can learn this, and also this is a futuristic industry. Like we work now, but the benefit will come, or the device it will serve after few years or something like that. So we are working with the future. So our seniors and faculties always talk about this, and I think this is important. So if we think something or solve some problem for the future, so that will help us in the long run and also in the present. Also for Bangladesh, this is important to right now. We must be able to recognized as a knowledge-based country. So what we were doing for the first 40 years or 50 years was mostly in the field of labor-based work or something like that. Not everyone, not everything, but that was also important. I'm not criticizing this, but we need to come forward with knowledge-based education system and also research-based system in our country. So that's why I think
space research is important for our country. And for the students or space enthusiasts, I urged them to collaborate with each other. The space research, any kinds of research, I think, but for the space research, especially the collaboration is a must. Without collaboration, we cannot go forward. Everyone should share everything, like, not NDA, but the knowledge we gather, experience we gather, the problem we face, we need to share so that we can grow together. So that's, I think, most important thing. But we need to also think about state of the art engineering. We don't need to reinvent things. By collaborating, we can use state of the art engineering, and yeah, that would be beneficial. But we need to keep our mind out. আমাদের মিশন অ্যান্ড ভিশনের সাথে আপনাদের রিসার্চটি কিভাবে রিলেটেড বলে আপনারা মনে করেন? পুরোপুরি শতভাগ সংযুক্ত আমি বলবো না, তবে একটা কানেকশন ডেফিনেটলি আছে। কানেকশনটা এরকম, আমার ব্র্যাক অন্বেষার সময় তো আমার মেইন মেজর হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, বা তারপরেও হচ্ছে আমি স্যাটেলাইটের ওবিসি নিয়ে কাজ করি। স্যাটেলাইট ওবিসির সফটওয়্যার রিলায়েবিলিটি নিয়ে আমাদের কিউবসাইটে যেটা সমস্যা হয়ে যায় যে আমাদের পাওয়ার খুবই কম, প্রসেসরগুলো খুবই কম পাওয়ারে থাকে। তো কম ইলেকট্রিক্যাল পাওয়ার ব্যবহার করে বা খুব বেশি প্রসেসিং না করে কীভাবে সফটওয়্যার রিলায়েবিলিটিগুলো আনা যায়, তো সেই বিষয় ছিল আমার রিসার্চ। আশা করি একদিন আমার রিসার্চটা কেউ কাজে লাগাবে। হোপিং ফর দ্য বেস্ট। আমরা যখন ব্র্যাক অন্বেষণ নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা তখনই প্ল্যান করছিলাম, আমরা 3 জন ফ্রেন্ড এবং আমাদের সুপারভাইজার যিনি ছিলেন ডক্টর মেঙ্গুচো। সো তার মাধ্যমে আমরা কিছু প্ল্যান করছিলাম যে আগামী বাংলাদেশে ফিরে আগামী 10 বছরে কিভাবে হচ্ছে আমাদের দেশে স্যাটেলাইট প্রোগ্রাম অথবা স্পেস রিসার্চগুলো কন্টিনিউ করা হয়। এবং আমাদেরও ঠিক একই যে মোটিভ, যে আমরা যেই মোটিভ নিয়ে আমাদের রিসার্চগুলো চালিয়ে যাচ্ছি, তার মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশকে স্পেস সেক্টরে সেলফ রিলায়েন্ট করা। দ্যাট মিনস আমাদের কিন্তু কয়েকটা পয়েন্ট আছে এইখানে। একটা হচ্ছে যে আমাদের স্পেস নিয়ে যখনই আমরা কাজ করব তখনই কিন্তু আমাদেরকে আগে সেলফ রিলায়েন্ট হতে হবে, কারণ যদি আমরা অন্যের উপর নির্ভরশীল হই তাহলে কিন্তু আমাদের যে খরচটা বা বাজেটটা অনেক বেশি হয়ে যাবে। আমরা সবাই জানি যে স্পেস খুবই এক্সপেন্সিভ, সো আমাদের নিজেদেরকে কিন্তু সেলফ রিলায়েন্ট হতে হবে। সো এটার আমরা কয়েকটা পয়েন্ট নির্ধারণ করেছি, যেমন হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের যে স্পেস রিসার্চটা হবে এটা টোটালি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। আমাদের যদি রিসার্চ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড না হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে হয়তো কোনো রেভিনিউ জেনারেট করতে পারবো না। যে হ্যাঁ, আমরা হয়তো স্যাটেলাইট পাঠালাম বা হচ্ছে স্পেস রিসার্চ করছি, বাট যদি আমরা এটাকে সেলফ সাস্টেনেবল করতে চাই আমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ড্রিভেন করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং। হ্যাঁ, আমাদের কিন্তু এই সেক্টরটাতে স্পেস কিন্তু হ্যাঁ স্পেস নলেজটা এখনও আমাদের সবার কাছে আসে নাই, বাট হ্যাঁ স্পেস নলেজটা কিন্তু একটু হলেও অন্যান্য নলেজের চেয়ে একটু ডিফারেন্ট। যে হ্যাঁ, অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়, যেমন হচ্ছে অ্যাটমসফিয়ারের ভিতরে কীভাবে কাজ করবে বা অ্যাটমসফিয়ারের বাইরে মহাকাশে কীভাবে আমরা সার্কিটগুলোকে কাজ করাবো বা কীভাবে কোডিং করতে হবে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই সেক্টরে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে আমাদের সবাইকে। এবং আমাদের যে স্পেস প্রোগ্রামটা সাজানো দরকার, সেই স্পেস প্রোগ্রামে কিন্তু অবশ্যই যেন আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো হয় এগুলো হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্টে মানে সাহায্য করে, এই দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। যেমন আমরা কিন্তু খুব ইজিলি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু অ্যাগ্রিকালচারাল ম্যানেজমেন্ট সিস্টেম রেডি করতে পারি। সো এই জিনিসগুলো আমরা যখন স্পেস প্রোগ্রাম নিয়ে কাজ করব বা মিশন ফিক্স করব, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের ক্যাটাগরিতে রাখি। অ্যান্ড নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। যে হ্যাঁ, আমাদের কিন্তু যদি একটা স্যাটেলাইট টেস্ট করতে হয়, এটার জন্য যে টেস্টিং চেম্বারগুলো দরকার হয় এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে বানানো শুরু করতে হবে। কারণ যদি আমরা স্যাটেলাইটটা টেস্ট করতে না পারি তাহলে আমরা যদি বাইরের লঞ্চারকেও হায়ার করি
তারা যদি আমাদের টেস্টিং রিপোর্ট যদি স্যাটিসফাই না করে তাদেরকে, তাহলে কিন্তু আমাদের স্যাটেলাইটটা লঞ্চ হবে না। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো লাস্ট যে পয়েন্টটা আমি বলবো যে সোশিও ইকোনমিক বেনিফিট, যে হ্যাঁ কীভাবে আমাদের এই স্যাটেলাইট প্রোগ্রাম দিয়ে আমাদের সোশিও ইকোনমিক ইমপ্রুভমেন্ট আনা যায়, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই ব্যাপারগুলো খেয়াল রেখেই কিন্তু আমরা আমাদের কাজ আগায় যাচ্ছি, যে হ্যাঁ প্রথমে একটা স্যাটেলাইট বিল্ড করলাম জাপানে, এখন আমরা দেশেই স্যাটেলাইট বিল্ড করার চেষ্টা করছি। ব্র্যাক ইউনিভার্সিটিতে অলরেডি হচ্ছে আমরা একটা গ্রাউন্ড স্টেশন ডিজাইন করছি, যেখানে হচ্ছে VHF এবং EHF ব্যান্ডে যে কোনো স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করা সম্ভব হবে। ইন দ্য ফিউচার, নিয়ার ফিউচার আমরা হচ্ছে দেশের মধ্যে কীভাবে একটা টেস্টিং ফ্যাসিলিটি ডেভেলপ করা যায় এগুলা নিয়েও আমরা কাজ করছি বা রিসার্চ করছি। এবং যে স্যাটেলাইটটা অ্যাসেম্বল কীভাবে দেশের মধ্যে করা যায়, আমাদের কী কী ইকুইপমেন্ট দরকার হবে, এটা অলরেডি আমাদের রিসার্চ করা হয়ে গেছে। এবং আমাদের কী কী অ্যাপ্লিকেশনগুলো বাংলাদেশে পার্সপেক্টিভে কাজে লাগবে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। বাংলাদেশে বসে এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করার সময় কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সমস্যাগুলো সমাধানের জন্য কোথা থেকে হেল্প পেয়েছিলেন? The problem about space research in Bangladesh is like the first, as I say, as I was thinking about only engineering problem will be there, but the first problem we faced actually was making people believe in space research and why we would need that. So that was a big hurdle to come. We engineers can come up with many different ideas to solve engineering problems, but this kinds of problem was challenging for us to solve, how to engage people and actually everyone to believe that we can do it, and it is beneficial for the long run for the country and also the engineering society as a whole. So that was a big problem, and also there were this was the first thing in the country, first student made satellite project, so we had to go through everything for the first time. So paperwork and everything that was challenging. So I think everyone helped us in the government, in the university, and our seniors, teachers, faculties, everyone helped us. Maybe we will take our classes for some meetings, but that was reconsidered for our by our faculties. So there are these types of problems we faced actually. And of course there are engineering problems, so yeah, we came up with some unique idea, like we had 12 ground station around the world when we are building our ground station. So we together we got this, but in our country this was the unique one. We see in our Black University campus. So the tower is unique from other country, because we had some specific problem in our country. So we have to come up with a solution for this. So that's why it's also a unique one along with this. And of course, we are the champion, 2 times champion of CWM satellite, CWM beacon receiving competitions. So I was given 2 certificate for that. Because we had some difficulties, but we come up with this. That was rewarding actually for us. So আমি যখন বাংলাদেশে ব্যাক করি, back to 2017, after completing my graduation, I graduated as a space system engineer from Kyushu Institute of Technology, Japan. So যেটা হয়েছে, ব্যাক করার পর আমরা যখন স্যাটেলাইট নিয়ে কাজ করা শুরু করি বা স্যাটেলাইট নিয়ে কাজ করতে চাচ্ছি অ্যাকচুয়ালি, সো দ্য প্রবলেম উই ফেসড অ্যাট ফার্স্ট, দ্য থিং ইজ দ্যাট সবাই কিন্তু বুঝতে চাচ্ছে না যে ওয়াই স্যাটেলাইট, অ্যাকচুয়ালি স্যাটেলাইট নিয়ে কেন কাজ করতে হবে, বা স্যাটেলাইট নিয়ে কাজ করার কি আছে, বা স্যাটেলাইট রিসার্চ কেন দরকার।
বিকজ আমরা জানি স্পেস রিসার্চ ইজ অলওয়েজ এক্সপেন্সিভ, অফকোর্স এক্সপেন্সিভ ফর আ লটস অফ রিজন অ্যাকচুয়ালি। সো আমাকে স্পেসে যখন একটা অবজেক্ট পাঠাতে হচ্ছে তার আগেই আমাকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, সেটা যেন ওখানে সারভাইভ করে, সেটা যেন আমাকে আমি আমার মিশনের উপর ডিপেন্ড করছে, 3-4 বছর হতে পারে, 15 বছর হতে পারে, সে যেন আমাকে সার্ভ করতে পারে আমি যে মিশনের জন্য যেটা পাঠাচ্ছি। তো এই সব কিছু নিয়ে আমি যখন আগে থেকে চিন্তা করছি, অবশ্যই কিন্তু আমাকে মানে এই সব কিছুর পেছনেই কিন্তু এক্সপেন্স আস্তে আস্তে বাড়ছে। সো স্যাটেলাইট রিসার্চ, স্পেস রিসার্চ ইজ ইউনিক অ্যান্ড দ্যাট ইজ অলসো এক্সপেন্সিভ। সো কেন আমাকে এই স্পেস রিসার্চ করতে হবে? First of all, this problem I faced a lot, and like যখনই স্পেস রিসার্চের জন্য অবশ্যই আমার ওই যে বললাম এক্সপেন্সিভ মানি ইনভলভ। সো আমার যখন এই স্পেস রিসার্চটা কন্টিনিউ হবে, আমি যখন কারোর কাছে ফান্ড বা এগুলোর জন্য যাচ্ছি, সো দ্য কমন কোয়েশ্চেন, হোয়াট ইজ ROI? বাংলাদেশ কিন্তু খুবই নতুন একটা কান্ট্রি, সো আমরা আস্তে আস্তে কিন্তু কান্ট্রি খুবই স্টেবলের দিকে আগাচ্ছে। সো আমাদেরকে কিন্তু এখন টেকনিক্যালের দিকে আগায় যেতে হবে। দ্যাট মিনস আমাদেরকে স্পেস রিসার্চ শুরু করতে হবে, আমাদেরকে মডার্ন টেকনোলজি নিয়ে রিসার্চ শুরু করতে হবে। সো সেইটার দিকেই আমরা আগানোর পথে কিছু বাধা আমরা সবসময় পেয়ে থাকি। তার মধ্যে অন্যতম বাধা হচ্ছে যে আমাদের কিন্তু এখনও প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই। সো ইনফ্রাস্ট্রাকচার মিনস হচ্ছে যে আমি যদি একটা থার্মাল টেস্ট করতে চাই, বাংলাদেশে কিন্তু এই থার্মাল টেস্ট করার যে ফ্যাসিলিটিসগুলো এখনও কিন্তু ওপেন না। খুবই কম কিছু কোম্পানির আছে যেগুলো হচ্ছে হয়তো স্পেস গ্রেড আমরা বলতে নাও পারি। সো এই জিনিসগুলো আমাদেরকে খুব বাইন্ডিংস পেতে হয়। এরপরে যে মূলত যেটা আছে যে বাজেট ইস্যু, যে হ্যাঁ আমাদের দেশে কিন্তু এখনও রিসার্চ ফিল্ডে খুব বেশি ইনভেস্ট করা হয় না। যে হ্যাঁ, যে আমরা বাইরে হয়তো কোনো একটা রিসার্চ করছি যে 1000K অথবা 100K USD ইজ নট আ ম্যাটার, বাট বাংলাদেশে এখনও কিন্তু 1 কোটি টাকা দিয়ে রিসার্চ খুব কম ক্ষেত্রেই হয়। এবং আরেকটা যে ইনফরমেশন যেটা বলবো, যে বাংলাদেশে কিন্তু এখনও প্রপার এডুকেশন ইন দিস স্পেস ফিল্ড মানে নাই। যে আমাদের দেশে যে বাচ্চারা বা স্টুডেন্টরা বা ইয়াংরা কোথায় গিয়ে নক করবে, এই অপরচুনিটিসটা এখনও ক্রিয়েট হয় নাই। হয়তো ইউটিউব দেখে আমরা জানতে পারছি, বাট ইউটিউব দেখে হয়তো কিন্তু আমরা খুব বেশি স্পেস সম্পর্কে নাও জানতে পারি। যে হ্যাঁ, ইউটিউবে হয়তো আমরা দেখলাম যে হ্যাঁ ISS কীভাবে কাজ করে, বাট একটা ISS ডেভেলপ করার জন্য, মিনস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ডেভেলপ করার জন্য আমাদের কী কী করা দরকার, এই জিনিসগুলো কিন্তু আমরা ইউটিউব থেকে পাবো না। সো এই জিনিসগুলোতে আমাদেরকে খুব চ্যালেঞ্জ ফেস করতে হয়, এবং আমরা যখন বোঝাতে যাই অন্যান্যকে, সো উই ফেস দিস প্রবলেম যে হ্যাঁ ইট লিটল বিট ডিফারেন্ট দেন আদার এডুকেশন। অ্যান্ড লাস্ট অফ অল, আমাদের দেশে কিন্তু স্পেস রিলেটেড অ্যাক্টিভিটিস খুব কম হয়। যেমন বাইরের দেশে কিন্তু খুব ইজিলি অনেক কম্পিটিশন হয়, যেটা হচ্ছে স্যাটেলাইট ওরিয়েন্টেড, স্যাটেলাইটের মিশন ওরিয়েন্টেড। সো বাংলাদেশে এখনও খুব বেশি হচ্ছে না, সো খুবই কম হয়। সো এই জিনিসগুলো যত বেশি হবে তত বেশি কিন্তু আমরা মানুষের কাছে খুব ইজিলি স্পেস রিলেটেড ওয়ার্ক বা স্পেস রিলেটেড রিসার্চ সম্পর্কে ইজিলি বোঝাতে পারবো। ব্র্যাক অনার্সের সময় আমি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমাকে কেউ সাহায্য করেছে কিনা? প্রচুর সমস্যা ছিল এবং আমাদেরকে একটা একটা করে সমাধান করতে হয়েছে। প্রথমেই বলবো আরিফ স্যারের কথা। আরিফ স্যার এখানে তখন আমাদের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন এবং আমাদের মেন্টর ছিলেন। যখনই কোনো একটা সমস্যা হতো, আমরা প্রথমে আরিফ স্যারের সাথে এটা আলোচনা করতাম, স্যার একটা সমাধান দিতেন। আমাদের সুপারভাইজার চলছে, উনিও সমাধান দিতেন। যখন হচ্ছে আমরা উইকলি মিটিংগুলো করতাম, তখন এক একটা সমস্যা উঠে আসতো এবং সেইটার সলিউশন আমরা অ্যাজ এ টিম ডিসিশনগুলো নিতাম। আরেকজনের নাম বললেই না, খলি স্যার আর আরিফ স্যার, এই দুইজন যদি না থাকতেন আমার মনে হয় না যে ব্র্যাক অনার্সের প্রজেক্টটা অ্যাকচুয়ালি হতো। তো এই দুজনের নামে অ্যাকচুয়ালি আমি বারবার বলবো আর কি। তারপরে বিটিআরসি, কারণ যখন আমরা গ্রাউন্ড স্টেশনে কাজ শুরু করি তখন হচ্ছে একটা অ্যামেচার রেডিও দিয়ে কি করে গ্রাউন্ড স্টেশন এস্টাবলিশ হবে এবং এটার পিছনে যে আইনি জটিলতাগুলো কি বা কেন কি হবে এটা অ্যাকচুয়ালি কেউ জানতো না। আমরা যে বিটিআরসির কাছ থেকে যে সাহায্যগুলো পেয়েছি সেটা আমরা মানে কি বলবো যে অভিভূত, যে ওনারা যদি আমাদেরকে এত
হেল্প না করতেন আমাদের কিন্তু প্রজেক্টটা এত তাড়াতাড়ি শেষ হতো না বা এত তাড়াতাড়ি আমরা গ্রাউন্ড স্টেশনটা এস্টাবলিশ করতে পারতাম না। বাংলাদেশের স্পেস রিসার্চ নিয়ে আগ্রহী জনতার উদ্দেশ্যে আপনাদের কি উপদেশ থাকবে? আমি সাধারণত চেষ্টা করি যাতে ইন জেনারেল সবার জন্য কোনো উপদেশ না দিতে। আমি চেষ্টা করি এক একজন মানুষের সাথে কথা বলে তার সমস্যাটা বুঝে তার ব্যাক স্টোরিটা শুনে তার জন্য কিন্তু যদি কোনো উপদেশ দেওয়া যায় কি না। তবে যদি আমাকে উপদেশ দিতেই হয় তাহলে আমি বলবো যে স্যাটেলাইট সিস্টেম নিয়ে কাজ করতে হলে বা স্পেস নিয়ে কাজ করতে হলে বেসিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মাঝে মধ্যে প্রশ্ন পাই যে ভাইয়া কোন সাবজেক্টে গুরুত্ব, আমি হচ্ছে ক্লাস 10-এর স্টুডেন্ট, আমি কোন সাবজেক্টে গুরুত্ব দিব। আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টেই গুরুত্ব দেওয়ার দরকার আছে। এখন মনে হচ্ছে যে না স্ট্যাটিস্টিক্স আমার দরকার নাই, ইকোনমিক্স আমার দরকার নাই, কিন্তু সাবজেক্টগুলো ওখানে আছে একটা কারণের জন্য। তো বেসিক্সগুলো খুবই 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 স্ট্রং হওয়ার প্রয়োজন, কারণ স্যাটেলাইট সিস্টেমে আসলে পুরোটাই ম্যাথ ফিজিক্স, সো এইগুলো স্কিপ করার কোনো বুদ্ধি নেই। আর রিসার্চ ফিল্ডে যদি এই হাই রিসার্চে যদি আগ্রহ থাকে তাহলে প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়ার সংক্ষেপে বলতে গেলে কোনো শর্টকাট নেই, এখানে কোনো শর্টকাট নেই, কষ্ট করে আগাতে হবে আর কি। And for the students or space enthusiasts, I urged them to collaborate with each other, the space research or any kinds of research, I think, but for the space research especially, the collaboration is a must. Without collaboration we cannot go forward. Everyone should share everything, like not NDA but the knowledge we gather, experience we gather, the problem we face, we need to share so that we can grow together. So that's, I think, most important thing. But we need to also think about state of the art engineering. Everyone, we don't need to reinvent things. By collaborating, we can use state of the art engineering, and that would be beneficial. But we need to keep our mind out of the box. Keeping our mind out of the box, but using the state of the art engineering in the field of space research. So that, I think, would help everyone in the long run. যারা এই স্পেস রিলেটেড কাজ নিয়ে খুবই আগ্রহী বা স্পেস রিলেটেড কাজ করতে চান তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ, এটার কোনো বয়স নাই যে হ্যাঁ আমরা আন্ডারগ্র্যাডে অথবা হচ্ছে মাস্টার্সে গিয়েই হয়তো আমরা স্পেস রিসার্চ শুরু করতে পারি। আমরা কিন্তু স্কুলে থাকা অবস্থায় এই কাজগুলো শুরু করতে পারি। আপনারা ক্যানস্যাট দিয়ে শুরু করতে পারেন। ক্যানস্যাট একটা স্মল টাইপের স্যাটেলাইট, যেখানে হচ্ছে খুব স্যাটেলাইটে যেই জিনিসগুলো থাকে এটা হয় স্পেসে লঞ্চ করা হয় না, বাট হচ্ছে প্র্যাকটিসের জন্য যে একটা স্যাটেলাইটের মধ্যে কী কী স্ট্রাকচার বা কী কী ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা কীভাবে প্রোগ্রামিং করতে হয় এই জিনিসগুলোর একটা ধারণা কিন্তু পাওয়া যায়। সো এইগুলো দিয়ে শুরু করতে পারেন। এবং এমবেডেড সিস্টেমে কিন্তু খুব ভালো নলেজ থাকতে হবে যারা স্যাটেলাইট রিলেটেড ফিল্ডে কাজ করতে চান। অ্যান্ড নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল প্রজেক্টও যদি না হয়, মানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনেও যদি না হয়, দেশে কিন্তু খুব রিসেন্টলি আমরাও শুরু করছি যে স্যাটেলাইট মিশন আইডিয়া কন্টেস্ট এবং ক্যানস্যাট কম্পিটিশন। সো এই কম্পিটিশনে কোনো আমরা এজ লিমিট রাখি নাই, সো যে কেউ অ্যাটেন্ড করতে পারেন। সো আমরা সবাইকে বলবো যে যারা হচ্ছে স্পেস রিলেটেড অ্যাক্টিভিটিতে কাজ করতে চান এই সকল কম্পিটিশনে পার্টিসিপেট করেন। সো ইট উইল রিয়েলি ডেভেলপ দ্য স্কিলস অফ দ্য স্টুডেন্ট। সো এখানে আমাদের মানে আমরা স্ট্রাকচার কীভাবে ডেভেলপ করা হয়, সো কীভাবে ফার্মার ডেভেলপ করা হয়, এগুলো যে সবগুলো কম্পিটিশনের আগে কিন্তু কিছু ওয়ার্কশপ হয়। সো এগুলোতে আমরা যদি পার্টিসিপেট করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই স্পেস ফিল্ডে যদি আমরা পড়াশোনা করতে চাই খুব ইজিলি কিন্তু আমরা আগাতে পারি। Many students want to start the space research, but কিভাবে শুরু করবে জানতে চাই। Right now, this is like ইন্টারনেট এরা, মানে আমাদের সব কিছুই অ্যাকচুয়ালি ইন্টারনেটে অ্যাভেলেবল, বাট আমাদেরকে মনে রাখতে হবে
যে স্পেস রিসার্চের অনেক কিছুই এখনই পর্যন্ত ইন্টারনেটে অ্যাভেলেবল না, বিকজ প্রত্যেকটা কান্ট্রি তাদের নিজস্ব রিসার্চ কন্টিনিউ করছে। অ্যান্ড স্পেস ইজ এ সিকিউর রিসার্চ, সবাই সব কিছু ওপেন করে না, এটা আমাদেরকে নিজেদের থেকে শিখতে হবে। সো বাংলাদেশে রাইট নাও আমি যেটা বলবো যে স্টুডেন্টদেরকে যে নিজেরা যখন শুরু করতে হবে কোনো কিছু নিয়ে জানতে হলে নক করার মতন অনেকেই আছে, বাংলাদেশে আছেন। আমরা কাজ করছি বাংলাদেশে, বাট বাংলাদেশে অনেকেই আছেন যারা বাইরে কান্ট্রিতে কাজ করছেন স্পেস রিসার্চ নিয়ে। সো এবং এখন কিন্তু বাংলাদেশেও বিভিন্ন অর্গানাইজেশন স্পেস রিসার্চের বিভিন্ন দিক তুলে ধরছেন এবং বিভিন্ন টুলস বা কিটের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছেন, বিভিন্নভাবে বাইরের কান্ট্রিকে ইনভলভ করছেন। সো এগুলার সাথে কিন্তু নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে অবশ্যই আমি যদি পার্টিকুলারলি এখন ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলি, ব্র্যাক ইউনিভার্সিটি ইন এভরি ইয়ার অর্গানাইজিং দ্য স্পেস মিশন contest, space mission design contest and CANSAT competition. This is very গুড কম্পিটিশন, বিকজ আমি আমার ক্যারিয়ারও কিন্তু এভাবে শুরু করেছি। কারণ যেটা বলবো যে আমারও কিন্তু প্রথম মানে আমার মাস্টার্সে যাওয়ার আগে প্রথম শুরুই কিন্তু এই ক্যানসেট ক্যানসেট ট্রেনিংয়ের মাধ্যমে। ক্যানসেট ইজ এ বেসিক ট্রেনিং কিট, যেটা হলো স্পেসের বেসিক কনসেপ্টটা শেখায়, স্পেস সিস্টেম ডিজাইন, স্যাটেলাইট সিস্টেম ডিজাইনিং। সো নিজে যখন এই কম্পিটিশনগুলোতে ইনভলভ হওয়া যাবে, দেখা যাবে এই এক জায়গা থেকে নলেজ নিয়ে আরও অনেক জায়গাতে কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে, প্লাস আরও অনেক কিছু জানা যাবে। সেকেন্ড হচ্ছে মিশন ডিজাইন, দ্যাট ইজ হচ্ছে স্পেস। আমি তো বললাম যে আমি মাস্টার্সে যাওয়ার আগ পর্যন্ত জানতাম না যে স্পেস মিশন কীভাবে ডিজাইন করতে হয়। সো রাইট নাও দ্যার ইজ এ স্কোপ, যে হচ্ছে স্পেস মিশন কীভাবে ডিজাইন করতে হয় ওটার কিন্তু স্কোপও আছে। ও বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে, আমরাই অ্যারেঞ্জ করছি, ওখান থেকেও জানা যাবে এবং এই কম্পিটিশানেও পার্টিসিপেট করে অ্যাড হবে নিজেদের নলেজে। Thanks a lot to our BRAC Onnisha team for coming here today. আশা করি আপনারা যারা স্পেস রিসার্চে আগ্রহী তারা অনেক কিছু জানতে পেরেছেন। So stay tuned with Mars Society Bangladesh. Thank you everyone. অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগলো যে হ্যাঁ, মার্স সোসাইটি বাংলাদেশ এরকম একটা প্ল্যাটফর্ম রেডি করছে যেখানে স্পেস রিলেটেড রিসার্চ হবে। থ্যাংক ইউ মার্স সোসাইটি এরকম একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য, যেখানে স্পেস রিলেটেড নিয়ে কথাবার্তা হবে, বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেওয়া হবে। সো এটা কিন্তু ডেফিনেটলি আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং it will play a very vital role in the development of our space research in Bangladesh. So thank you very much Mars Society Bangladesh once again for arranging this session. Thank you very much. শেষ করার আগে মার্স সোসাইটির অর্গানাইজারদের আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমার মনে হয় না যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন এই ধরনের প্রোগ্রামগুলো ছিল কিনা। আমাদের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি ছিল, বিভিন্ন সেমিনার ছিল, কিন্তু আমার সময় স্পেস নিয়ে অ্যাকচুয়ালি সেরকম কোনো সেমিনার হোক বা ওয়ার্কশপ হোক এগুলো অতটা ছিল না। তো মার্স সোসাইটি যে এই প্রোগ্রামটা আয়োজন করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই প্রোগ্রামের অডিয়েন্স বা যারা এই জিনিসটা শুনছে। এই আগ্রহটাই অ্যাকচুয়ালি মানুষকে অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি আশা করব যে অডিয়েন্সের মধ্যে থেকে ভবিষ্যতে কোনো স্পেস সিস্টেম ইঞ্জিনিয়ার আসবে এবং স্পেস রিসার্চার আর উঠে আসবে এবং বাংলাদেশ ধীরে ধীরে সময় নিয়ে হয়তো বা ওই যে বললাম আজকে না হোক আগামীকাল না হোক পরশু দিন একটা কি বলবো একটা রিসার্চের একটা গ্রুপ তৈরি হবে। তো ধন্যবাদ সবাইকে।